আগের ভিডিওতে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ করার পরে আমাদের অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল সেট আপ করা শেষ করেছি, যে দুইটাই ছিল খুব গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই দুইটা ঠিক মতো না করতে পারলে আমরা আমাদের ট্র্যাকিং এর যে বেজ, কিওয়ার্ড ট্র্যাকিং এর পরেই সেকেন্ড যে বেজ আমাদের ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাক করতে পারা এবং ভিজিটররা ওয়েবসাইটে এসে কি করতেছে এগুলা ট্র্যাক করতে পারা, এটা করতে পারতাম না। ওটা শেষ হয়ে গেল। তার মানে আমাদের ওয়েবসাইটের যে এসইও প্রজেক্ট, সেই এসইও প্রজেক্টের দুইটা ফেজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট ফেজটা ছিল কিওয়ার্ড রিসার্চ ফেজ এবং সেকেন্ড ফেজটা ছিল ট্র্যাকিং সেট আপ ফেজ। এখন আমরা থার্ড ফেজে যাব, যেটা হইলো সাইট অডিট ফেজ। এই ফেজে আমরা মূলত যেই ওয়েবসাইটের উপর আমরা কাজ করতেছি, ফ্রিল্যান্সার হিসেবে হোক বা আমাদের চাকরি ওই ওয়েবসাইটের জন্য এসইও করা হিসাবে হোক, যেই ওয়েবসাইটের জন্য আমরা কাজ করতেছি ওই ওয়েবসাইটের টেকনিক্যাল কি কি সমস্যা আছে এইগুলো অ্যানালাইজ করা শুরু করব এবং ওই টেকনিক্যাল সমস্যাগুলো সলভ করা যায় নাকি এবং সলভ আমরাই করতে পারি নাকি নাকি আমাদের ওয়েব ডেভেলপারদের হেল্প নিতে হবে, ওই ব্যাপারগুলো দেখা শুরু করব এই ফেজটা থেকে। টেকনিক্যাল ফিক্স আমরা কেন করি? এই কারণে করি কারণ মনে আছে অনেকক্ষণ আগে, অনেকগুলো লেসন আগে আমি আপনাদের বলেছিলাম যে একটা ওয়েবসাইট গুগল কিভাবে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করবে ভার্সেস আরেকটা ওয়েবসাইট কেন করবে না, এটা 200 থেকে 300 ফ্যাক্টরের উপর নির্ভর করে। ওই 200 থেকে 300 ফ্যাক্টরের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো টেকনিক্যালি ওই ওয়েবসাইটটা কেমন। একটা তো হলো ওয়েবসাইট সামনাসামনি দেখতে কেমন, একটা হলো ওয়েবসাইটের ফিল কেমন, ঠিকমতো লোড হয় নাকি, স্ক্রল করলে স্মুথলি স্ক্রল হয় নাকি, ওগুলো তো দেখা ইউএক্স যেটাকে বলে ইউজার এক্সপেরিয়েন্সের ব্যাপার। বাট আরেকটা ব্যাপার হলো ওই ওয়েবসাইটটার পিছনে কেমন, ওই ওয়েবসাইটটার ব্যাক এন্ড কেমন, ওই ওয়েবসাইটটা টেকনিক্যালি কেমন। ফর এক্সাম্পল, ওই ওয়েবসাইটটা কি লোড হইতে অনেক সময় নেয়, ওই ওয়েবসাইটে অনেকগুলো 404 এরর পেজ আছে যেগুলো আসলে লোড হয় না, ওই ওয়েবসাইটে অনেক ইমেজ আছে যেগুলো এখন আর দেখা যায় না, ওই ওয়েবসাইটের এক পেজে গেলে ওটা কি রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে যায় আননেসেসারিলি। এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আমরা সাইট অডিট ফেজে বোঝার চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন কোন জিনিসগুলো ফিক্স করতে হবে যাতে করে আমাদের ওয়েবসাইট টেকনিক্যালি পারফেক্ট হয়। টেকনিক্যালি পারফেক্ট যদি আমাদের ওয়েবসাইট না হয় তাহলে কোনো কিওয়ার্ডের জন্যই গুগল আমাদের গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করাইতে চাবে না এবং অবশ্যই এটা আমরা চাই না। সো এই কারণে আমাদের ওয়েবসাইট টেকনিক্যালি পারফেক্ট হইতে হবে। টেকনিক্যাল যে ফেজটা, এই ফেজের ফার্স্ট স্টেপই হইলো একটা অডিট শুরু করা। আমি এখানে এসইএমরাশ ব্যবহার করব অডিট করতে। আপনারা অলরেডি জানেন এসইএমরাশ কি, বিকজ কিওয়ার্ড রিসার্চেও আমরা এসইএমরাশ ব্যবহার করেছি। এসইএমরাশই যে একমাত্র অডিটের টুল তা না, আরো টুল আছে এবং সেকেন্ড টুলটা হলো ahrefs.com। দুইটা টুলকে এসইও ইন্ডাস্ট্রির লিডার ধরা হয় এবং একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি সবসময় এই দুইটা টুলের একটা ইউজ করবেন। একটা হলো এসইএমরাশ, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা ইউজ করেছি, আর একটা হলো এই টুলটা যেটা আপনি স্ক্রিনে দেখছেন, ahrefs.com। অনেকে বলে ahrefs.com, অনেকে বলে ahrefs.com, আমি ahrefs.com বলি। এসইএমরাশও কিন্তু অনেকে এসইএমরাশ বলে, অনেকে সেমরাশ বলে, ডাজন্ট রিয়েলি ম্যাটার কে কি নামে ডাকে, আমি ওভাবে ডাকি। ahrefs এবং এসইএমরাশের ক্যাপাবিলিটি অনেকটা সিমিলার, দুইটাই কিওয়ার্ড রিসার্চ করতে পারে, দুইটাই সার্চ ভলিউম বলতে পারে, দুইটাই অডিট করতে পারে। বাট ahrefs একটু ভালো, অল্প একটু ভালো আমি বলবো, বাট ahrefs এর দাম আসলে আবার অনেক বেশি। সো অনেক বেশি দামের হিসেবে ahrefs আসলে অত ভালো নাকি আমার মনে হয় না ভালো। এই কারণে আমি সবাইকে রেকমেন্ড করি এসইএমরাশ ব্যবহার করতে, বাট আপনি ahrefs ও ব্যবহার করতে পারেন যদি আপনি ahrefs ব্যবহার করতে চান, অথবা আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন বা আপনি যে কোম্পানির জন্য কাজ করতেছেন সে যদি আপনাকে বলে যে না তোমার ahrefs ব্যবহার করতে হবে, তুমি এসইএমরাশ ব্যবহার করবা না, কারণ তারা হয়তো আগে থেকে ahrefs ব্যবহার করে আসছে, সব প্রজেক্টগুলো হয়তো তারা ahrefs অলরেডি সেট আপ করে ফেলছে, ওরকম যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ahrefs ব্যবহার করবেন। এগুলো ছাড়াও আরো টুল আছে, বাট এসইএমরাশ এবং ahrefs সবচেয়ে জনপ্রিয়। সো সাইট অডিট করার জন্য আমরা কি করব? আমাদের অলরেডি ক্লায়েন্টের যে ওয়েবসাইট, ওটা কিন্তু আমরা যখন কিওয়ার্ড ট্র্যাক করতেছিলাম তখন এটা এসইএমরাশে প্রজেক্ট হিসেবে অ্যাড করে ফেলছিলাম। আপনাদের মনে আছে ক্রিয়েট প্রজেক্টে চাপ দিয়ে আমরা প্রজেক্ট অ্যাড করেছিলাম। এখন আমরা সাইট অডিট করার জন্য সাইট অডিট কলামটা আপনি দেখতে পাচ্ছেন, এই কলামটায় সেট আপে ক্লিক করব। সেট আপে ক্লিক করার পরে এসইএমরাশ আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি চাও কতগুলা পেজ আমরা অডিট করি। সো আমরা বলবো 500 পেজ অডিট করো। এটার সিস্টেম আছে একটা, এটা আপনি আন্দাজে বলবেন না, কারণ হোয়াট ইফ আপনি বললেন 500 পেজ অডিট করতে, বাট ওই ওয়েবসাইটটা হয়তো আসলে 5000 পেজের, তখন তো 4500 পেজ আসলে অডিট হইলো না, এটা তো হওয়া উচিত না, তাই না? তো আপনি কিভাবে বুঝবেন এখানে কত পেজ বলতে হয়? এটা বোঝার সিস্টেম হইলো, আপনি যেই ওয়েবসাইটটার অডিট করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটটার ইউআরএলটা কপি করবেন, গুগলে যাবেন, যে লিখবেন সাইট কোলন তারপরে ওই ওয়েবসাইটটার ঠিকানা দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন এখানে কি আসতেছে, এখানে গুগল বলতেছে যে এই ওয়েবসাইটে 30টার মতো পেজ আছে আমাদের কাছে। সো এই ওয়েবসাইট আসলে বেশ ছোট একটা ওয়েবসাইট, এটা 30টার মতো পেজ আছে। সো আমি খামাখা এসইএমরাশকে তো 1000 পেজ অডিট করতে বলবো না যখন আমি জানি যে ওই ওয়েবসাইটে মাত্র 30টা পেজ আছে। এটা একটা উপায়। আরেকটা উপায় হলো আপনি ওয়েবসাইটের পিছনে যেতে পারেন, ব্যাক এন্ডে যেতে পারেন, যে গুণে দেখতে পারেন যে আমার ওয়েবসাইটে আসলে পেজ আছে কয়টা, এবং তারপরে ওটার আশপাশে এখানে সবচেয়ে কাছের যে নাম্বারটা ওটা সিলেক্ট করে দিতে পারেন। এটা যেহেতু খুব ছোট ওয়েবসাইট, আমি আপাতত 100 দিলাম,
ক্রল সোর্স ওয়েবসাইট। ইমেইল আপডেট আমি চাই না, এই কারণে আমি এটা বাদ দিয়ে দিলাম, কারণ আমি SEMrush প্রত্যেকদিন এমনিই আসি। বাট আপনি যদি ইমেল চান আপনি অবশ্যই এখানে দিতে পারেন। এবং তারপরে স্টার্ট সাইট অডিট। সাইট অডিট শেষ হইতে ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগে, এবং সাইট অডিট যখন শেষ হবে তখন SEMrush আমাদের জানাবে, একটা বিশাল লিস্ট দিবে যে এই প্রবলেমগুলো আমরা পেয়েছি, এবং তারপরে আমরা ওই লিস্ট ধরে ধরে প্রবলেম ফিক্স করা শুরু করব। একজন SEO এক্সপার্ট হিসেবে আপনার ক্যারিয়ারের একটা বড় অংশ যাবে এই টেকনিক্যাল প্রবলেম ডিল করে করে। কিওয়ার্ড রিসার্চ আপনি বুঝতেই পারতেছেন, একবার করে ফেলার পর কিন্তু আসলে কিওয়ার্ড রিসার্চ মোটামুটি অনেক দিনের জন্য শেষ। আপনি একবার যখন ওই এক্সেল ফাইলটা বানায় ফেলছেন, একবার যখন ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছেন, তারপরে যতদিন পর্যন্ত না ওই সব কিওয়ার্ড আপনি গুগলের প্রথম পেজে নিয়ে আসছেন, ততদিন পর্যন্ত আবার কিওয়ার্ড রিসার্চ করার দরকার নেই। বাট সাইটে নতুন নতুন প্রবলেম প্রত্যেক দিনই পাওয়া যায়, নতুন নতুন প্রবলেম প্রত্যেক মাসেই পাওয়া যায়। এই কারণে প্রত্যেক মাসে মিনিমাম আপনার একবার অডিট করতে হবে। কিওয়ার্ড রিসার্চ হয়তো আপনি বছরে একবার করবেন, 2 বছরে একবার করবেন। অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল আপনি একবার সেট আপ করার পর আর কখনোই করবেন না। বাট আমরা সাইট অডিটের ক্ষেত্রে প্রত্যেক মাসে মিনিমাম একবার করব। অনেক বড় সাইট হইলে কখনো কখনো প্রত্যেক মাসে 2বারও করা হয়। আমি নিজে আমাদের এজেন্সির ক্লায়েন্টদের জন্য প্রত্যেক মাসে একবার সাইট অডিট করি। যতগুলো ক্লায়েন্ট আছে প্রত্যেকটা ক্লায়েন্টের প্রত্যেকটা ওয়েবসাইট মাসে একবার করে অডিট হয়, এবং তারপরে অডিটের যে ইস্যুগুলো পাওয়া যায় সেগুলো আমরা ফিক্স করা শুরু করি। তো আমি এখানে অডিট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, পেজ স্ক্রল করে যাচ্ছে SEMrush। অডিটটা শেষ হোক, পরের ভিডিওতে আমরা অডিটের রেজাল্ট কি পাওয়া গেল এবং তারপরে কিভাবে ফিক্স করতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, অডিটটা তো হচ্ছে, অডিটটা হতে থাকুক, ততক্ষণে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, যেটা নিয়ে আমরা অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল সেট আপ করার সময় কথা বলেছিলাম। যেটা হলো অ্যাজ আ SEO এক্সপার্ট আপনার কাজ কি এবং একটা ওয়েব ডেভেলপারের কাজ কি। যেহেতু আমরা এখন অডিটের ভিতরে চলে যাচ্ছি, সামনে আমরা অনেক সাইটের টেকনিক্যাল ইস্যু নিয়ে কথাবার্তা শুরু করব। সাইট লোড হচ্ছে না, অমুক ঝামেলা তমুক ঝামেলা ইত্যাদি জিনিসপত্র নিয়ে কথা বলা শুরু করব। এবং আপনার একজন SEO এক্সপার্ট হিসেবে খুব ক্লিয়ারলি বুঝতে পারতে হবে কোনটুকু আপনার জুরিসডিকশন, কোনটুকু আপনার এখতিয়ার ভার্সেস কোনগুলো আসলে একজন ওয়েব ডেভেলপারের এখতিয়ার। দুইটা কারণে এটা আপনার বুঝতে হবে। কারণ নাম্বার 1, আপনি এক্সট্রা কাজ করতে চান না। আপনার কাজ হলো SEO একটা মার্কেটিং এর কাজ, SEOর কাজ ওয়েবসাইট বানানো না, ওয়েবসাইট সাজানো না। সো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি এক্সট্রা কাজ করতে চান না, 1 নাম্বার। সেকেন্ড, আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যদি আপনি কোনো কিছু করতে যান সাইটে এবং আপনি যদি কোনো কিছু ভুল করে ফেলেন, তখন যদি সাইট অফলাইন হয়ে যায় বা সাইটে কোনো একটা মেজর সমস্যা হয়, আপনার যদি কোডিং এর ব্যাকগ্রাউন্ড না থাকে বা আপনার যদি খুব ভালো সাইট বানানোর অভিজ্ঞতা না থেকে থাকে আগের থেকে, সেই ক্ষেত্রে আপনি খুব বড় ধরনের ঝামেলায় পড়ে যাবেন। আপনার SEO ক্লায়েন্ট চলে যাবে। কখনো কখনো কোনো ক্ষেত্রে আপনি যদি আমার মতো আয়ারল্যান্ডে এজেন্সি বানায় বসে থাকেন, তাহলে মামলা হইতে পারে, সু হয় রেগুলারলি। এই কারণে বিদেশে কিন্তু সব SEO এজেন্সি, মার্কেটিং এজেন্সি সবার কিন্তু ইন্স্যুরেন্স কেনা থাকে, আমাদেরও আছে। তার কারণ যে কোনো সময় এই ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। সো এই ব্যাপারটা খুব কেয়ারফুলি মাথায় রাখবেন, এবং আপনি চান না যে যেই জায়গায় আপনার এখতিয়ার না ওই জায়গায় হঠাৎ করে যাইতে। হ্যাভিং সেড দ্যাট, আপনার অনেক সময় যাইতে হবে। অনেক সময় আপনি এমন ক্লায়েন্টদের সাথে ডিল করবেন, স্পেশালি যদি ছোট ক্লায়েন্ট হয়, ফ্রিল্যান্স ক্লায়েন্ট এরকম যদি হয়, এরকম অনেক সময় আসবে যে তাদের আসলে কোনো ওয়েব ডেভেলপার নাই। আপনি SEO এক্সপার্ট, আপনি তখন ওয়েব ডেভেলপার, এবং তখন আপনার নিজেরই পুরো জিনিসটা ম্যানেজ করতে পারতে হবে। এবং ওই রকম সিচুয়েশন যখন আসবে, খুব সেফ থাকার চেষ্টা করবেন, খুব বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন। ওয়েবসাইট এমন একটা জিনিস, কোন দিক দিয়ে কি ঠিক করতে গেলে কি যে নষ্ট হয়ে যায়, এটা কেউই আসলে ক্লিয়ার জানে না, যত এক্সপেরিয়েন্সডই সে হোক। তো যে কোনো সময় যে কোনো কিছু ভুল হয়ে যেতে পারে, এই কারণে সতর্ক থাকাটা খুব জরুরি, নাহলে আপনার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। আপনি যদি আপওয়ার্কে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, একটা 1 স্টার রেটিং যদি আপনি পান, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু শেষ ওইখানে। সেম ফাইবারে আপনি যদি একটা 1 স্টার রেটিং পান, সব শেষ, প্লাস একটা বাজে রিভিউ যদি পান। এজেন্সি ওয়ার্ল্ডে হয়তো একটু অন্যরকম, এজেন্সি ওয়ার্ল্ডে এরকম রিভিউ দেওয়ার অপশন কম, সো সেই ক্ষেত্রে মামলা মোকদ্দমার ঝামেলা হয়ে যেতে পারে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমরা অবশ্যই সব ডিটেইল প্রবলেমগুলো যখন আমরা দেখবো অডিটের রেজাল্টে, ওগুলো কিভাবে ফিক্স করতে হয় এগুলো নিয়ে আমরা কথা বলবো। একই সাথে আমরা যদি নিজেরা ফিক্স না করতে পারি বা আমাদের যদি নিজেদের ফিক্স করতে না হয়, সেই ক্ষেত্রে ডেভেলপারদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করব এটা নিয়েও আমরা কথা বলবো। এবং পারফেক্ট সেটআপ হলো, যদি আমরা তো মূলত এই কোর্সটা যারা করছে, আমি ধরে নিচ্ছি তারা হয় SEO এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্সিং করবে বা SEO এক্সপার্ট হিসেবে চাকরি করবে। আপনাদের মধ্যে একটা ক্ষুদ্র পার্সেন্টেজ আছে, 1% বা 0.5% আছে, 100 জনে একজন, যারা SEO এজেন্সি দাঁড় করাবে এবং তারা এজেন্সি হিসেবে বিভিন্ন ক্লায়েন্টদের সার্ভিস দিবে। এরকম যদি আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার SEO এজেন্সি দাঁড় করানোর পরে প্রথম কাজ হওয়া উচিত একটা ডেভেলপার হায়ার করা, যে আপনার এজেন্সির জন্য কাজ করবে। সেই ক্ষেত্রে আপনি SEO এক্সপার্ট হিসেবে কাজ করবেন এবং ডেভেলপার হিসেবে সাইটের ফিক্সগুলোর জন্য কাজ করবে। তাহলে কাজের স্পিড বাড়ে এবং কাজ খুব ভালো হয়। এই ব্যাপারটা আমি জাস্ট পুরোপুরি একটা থিওরিটিক্যাল কথা আমি জানি, আজকে বলতেছি আমি, বাট এই ব্যাপারটা জানা জরুরি। এবং অনেকেই ভুলটা করে, অনেকে এরকম আমি জানি যে যারা SEO কোর্স
করে ভাবে যে তারা আসলে কোডিং শিখবে, ওটা আসলে না। এসইও একটা মার্কেটিং এর জিনিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা মার্কেটিং স্কিল, এটা কোডিং না। আরো এক ধরনের মানুষ আছে যারা মোটামুটি ভাবে হয়তো কোডিং জানে বা ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ করেছে বা সিএমএস নিয়ে অনেক কাজ করেছে, তারা ঝাঁপায় পরে ফিক্স করার জন্য এমন এমন ইস্যু যেগুলো তারা আসলে 100% কনফিডেন্ট না ফিক্স করার ব্যাপারে, তাদেরকে আমি অনেক ঝামেলায় পড়ে যেতে দেখি। যে ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন।